দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো প্রথমে বলছি, এরপরে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় যাব উপস্থিত অতিথিদের সঙ্গে। অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার চলছে। ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে বেড়েছে তেলের দাম, বলেছেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার না থাকলে হাজার পদ্মা সেতু করেও কোনো লাভ হবে না, বলেছেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপি মহাসচিব। আন্দোলনের হুমকি আষাঢ়ের গর্জনের মতোই, এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুটে 52 টাকা, জেলা উপজেলায় 44 টাকা নির্ধারণ করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুরের আত্মহত্যার প্ররোচনায় বেসরকারি কোম্পানি হেনোলাক্সের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই সমসাময়িক বিষয়ের আলোচনা। ইভিএম নিয়ে আজকে সুজন একটি বক্তব্য দিয়েছে, সেটিও আলোচনায় থাকবে। শুরুতে পরিচিত হব, রয়েছেন আমাদের সঙ্গে জনাব শওকত মাহমুদ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব, স্বাগত আপনাকে। রয়েছেন ডক্টর মিজানুর রহমান, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকেও। শুরু করব প্রফেসর মিজানুর রহমান, এই যে আত্মহত্যার ঘটনাটি ঘটলো, এটিকে আপনি কীভাবে দেখেন? মামলা হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে একজন। আত্মহত্যার যে ব্যাপারটা, এটা তো মানে একদিন দুই দিনে হঠাৎ করে ফেলে না কেউ। আমার ধারণা এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ সব কিছুর উপরে। এটা একটা মানসিক অবস্থা যখন তৈরি হয়, তখন যখন কেউ আর নিতে পারে না, এমন একটা অবস্থায় চলে যায়, তখন এই ঘটনাটা ঘটে। তো আমি দেখলাম যে লোকটা ব্যবসা বাণিজ্য করতে এসে প্রতারণার শিকার হয়েছে এবং অনেক দায় দেনা বা নিজে কিছু করতে গিয়েও সেটাও ব্যর্থ হয়েছে। এবং পরিবার, আমি জানি না পরিবারের সদস্যদের কী ভূমিকা ছিল, সব কিছু মিলিয়ে আর কি, যে সব খবরগুলো আসছে, প্রকৃত বিষয়টা তো একমাত্র সেই জানে। কিন্তু আরও যদি ইনভেস্টিগেশন হয় তাহলে হয়তো বোঝা যাবে যে এই হতাশার পেছনে আর কী কী ছিল। তো যদি এমন হয় যেটা সকালে মিডিয়াতেও বিভিন্ন পত্রিকাও দেখলাম, যে বোধহয় হেনোলাক্স যে কোম্পানির সাথে বোধহয় তার ব্যবসা পার্টনারশিপ ছিল, এখন সেই পার্টনারশিপটা ভেঙে গেল, সেই কোম্পানিটা এখন আছে কিনা, থেকে থাকলে এটার এখন একাই মালিক হয়ে গেল ওরা, নাকি নিয়ে গেল ওর থেকে, এই বিষয়গুলো আমার তদন্ত হলে হয়তো বোঝা যাবে আর কি। এর বাইরে এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। জি জি, নিশ্চয়ই। না, আলোচনা তুলেছি কারণ আমাদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রয়েছেন শওকত মাহমুদ, মানে উনি জায়গাটা বেছে নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবকে। আমরা তখন গতকাল দুপুরের পরে আমরা ভেতরে বসেছিলাম, আমাদের অনেক কলিগ ছিলেন আমাদের সঙ্গে। তো এই সময় হঠাৎ করে দেখি সব দৌড়াদৌড়ি, কী ব্যাপার? সেটা হচ্ছে যে প্রেস ক্লাবের মানে আমাদের যে একটা ব্যাংক শাখা আছে, অগ্রণী ব্যাংক, তার সামনে যে একটা ছোট্ট ঘাসের চত্বর আছে, ব্যাডমিন্টন কোর্ট বলে বলি, সেখানে নাকি একজন লোক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে এবং তার পকেটে একটা বিষের বোতল পাওয়া গেছে, এরকম একটা কথা শোনা গেল। তখন আমরা দৌড়ে গেলাম, দেখলাম যে সেই লোকটা আগুনে অনেকখানি পুড়ে গেছে, পেট্রোল ঢেলে এটা করেছেন এবং সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলো, তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা প্রেস ক্লাবে এরকম কখনো ঘটেনি। এবং প্রেস ক্লাবে তিনি কেন প্রেস ক্লাবকে বেছে নিয়েছেন এই জায়গাটার জন্য, হয়তো সবার অ্যাটেনশন ড্র করানোর একটা হয়তো তার একটা ইচ্ছে ছিল। এবং এই আত্মহত্যার ঘটনার পরে যেটা জানা গেল যে তিনি কুষ্টিয়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি। এখন ব্যবসায়িক লেনদেন কী কারণে তিনি কোনো প্রতারিত হয়েছেন বা তার কী বঞ্চনার ব্যথা ছিল, সেটা তো আমরা ঠিক জানতাম না। তবে এটা ঠিক যে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে, কী কারেকশনে, মানে তার আত্মীয় স্বজন কারা, এটাও আমরা জানি না। তবে প্রেস ক্লাবে যে তিনি ঘটিয়েছেন এবং এটার একটা মিডিয়া অ্যাটেনশন ডেফিনেটলি এসছে। কিন্তু আমার মনে হয় যে এই আত্মহত্যার পিছনে তো একটা বড় কারণ হচ্ছে একটা তার, আমি মনে তার অনেক কিছু থেকে তিনি এত বঞ্চিত হয়েছেন, প্রতারিত হয়েছেন এবং তার সর্বশেষ মানে সক্ষমতাও ছিল না যে যদি তার ঋণ থেকে থাকে। এরকম আমি তো অনেক ঘটনার কথা আমরা বলতে পারবো, যারা অভাবে পড়ে, যেমন মা সন্তানকে অভাবে গলা টিপে মেরে ফেলছে। এটাও একটা এই সময়ের জন্য আমি মনে করি যে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। মানুষ অভাবের তাড়নায় কোন পর্যায়ে যেতে পারে। এবং ইনি যিনি আত্মহত্যা করেছেন তিনি হয়তো ওই ক্লাসের লোক না, কিন্তু তিনি মিডল ক্লাসের লোক। এবং মিডল ক্লাসের মধ্যবিত্ত শ্রেণীর এই আকালের সময় সবচেয়ে বেশি সংকট, যে তারা কাউকে কিছু বলতে পারছে না, তাদের জীবনমানও নামাতে পারছে না, কিন্তু
অভাবে চলতে পারছে না, এরকম কিছু একটা হবে। তবে আমার মনে হয় যে এই সময়টা, যে সময়টা তিনি করেছেন, বাংলাদেশটা এই সময়ের মধ্যে তবে যাচ্ছে। এর আগেও তো একজন ব্যবসায়ী বোধহয় লাইভে এসে কি জানি রিয়াজ, নায়ক রিয়াজের শ্বশুর, ওই যে লাইভে এসে লাইভে এটা ওর টাকা পয়সার একটা সেখানেও লেনদেনের তো এরকম ব্যাপার ছিল। ব্যবসার টাকা মেরে দেওয়া আজকাল এই প্রতারণার ঘটনাগুলো, ব্যবসায়িক প্রতারণা বা সাধারণ মানুষকে ঠকানোর প্রবণতাটা খুব বেশি গেছে। যে বিভিন্ন ভ্যালি টেবিল কতগুলো কোম্পানি দেখলাম, সব জায়গায় হচ্ছে মানুষকে ঠকানোর জিনিস। তো এই বিষয়গুলো আসলে আমরা রোধ করার জন্য আমাদের কোনো চেষ্টাও নেই, এবং চেষ্টা কতখানি করতে পারবে এস্টাবলিশমেন্ট সেটা নিয়েও সন্দেহ আছে। কারণ সমাজের নানা স্তরেই এখন প্রতারণাকে এখন একটা স্বাভাবিক এবং ধনী হবার বা অর্থবান হবার একটা উপায় বলেই সবাই ভাবছেন। আলোচনাটা এখানে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু শওকত ভাই একটা নতুন ডাইমেনশন দিলেন, এবং এটা তো আসলে মানে প্রোটেকশন। যে কোনো মানুষের ধরেন ব্যবসা বাণিজ্য করছে বা সামাজিক জীবন, ব্যক্তির জীবন, সেখানে প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। এটা ল এনফোর্সিং এজেন্সির দিক থেকে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, এবং বিচার ব্যবস্থার দিক থেকে হোক। এই যে ইনি ব্যবসায়ী, উনি কারো কাছে টাকা দিয়ে বিনিয়োগ করেছিলেন, কিন্তু টাকাটার উদ্ধার করতে পারছেন না। এইসব জায়গার ক্ষেত্রে আমরা আসলে কতটা পিছিয়ে আছি, মানে মানুষকে ন্যায় বিচার দেওয়া বা যে কোনো বিপদে পড়লে আইনে শরণাপন্ন হয়ে সেখান থেকে একটা প্রতিকার পাওয়া, সেই জায়গাটায় কতটা আস্থার জায়গা এখনও আছে? আচ্ছা, আমি তো ব্যবসার ছাত্র হিসাবে জি, তো বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংগঠন যখন পড়াতাম, তার মধ্যে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, এগুলো সিলেবাসে আছে আমাদের। তো আমাদের যখন অ্যাকাউন্টিং পড়াইতো, তো অ্যাকাউন্টিং স্যাররা শুধু পার্টনারশিপের অঙ্ক, একটা কঠিন জায়গা, কীভাবে পার্টনারশিপে অ্যাডমিশন হবে, ডিজলেশন হবে, তারপরে নতুন কেউ আসলে কীভাবে তাকে নেবে, গুডলি অ্যাসেস করা। তখন আমার কেন জানি মনে হয়েছিল এই এক্সারসাইজটা আমাদের বোধহয় স্যারে খামাকেই করাচ্ছে, কারণ বাংলাদেশে এই পার্টনারশিপ ব্যবসাটা থাকবে না। আমি বলতাম যে শুধু স্যার ডিজলেশনটা করার, যেগুলো আছে এগুলো ভেঙে যাবে। কারণ আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত কারণে আমার কেন জানি মনে হয় আর কি, আমারও 40 বছরের এই শিক্ষকতার অভিজ্ঞতা হচ্ছে, বাংলাদেশে পার্টনারশিপটা আপনি যদি একদম নিকট আত্মীয়ের সাথেও যদি কোনো ব্যবসা করতে যান, পার্টনারশিপ, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, এটা কেন জানি আমাদের বোধহয় অ্যানথ্রোপোলজিক্যালি আমরা এই মানে সহমর্মিতা, একসাথে থেকে যে ব্যবসা করার যে ব্যাপারটা, এটা খুবই, যত পার্টনারশিপ আছে রিসার্চ করে বের করা হয়েছে, দেখা যায় সব জায়গাতে ঝামেলা আসছে। তো সেই জন্য এখন গভর্নমেন্টের কাজটা কি, ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম, এটাও অবাধ অর্থনীতি তো ব্যবসায়িক স্বার্থ দ্বারা, পারস্পরিক স্বার্থ দ্বারা তাদের সম্পর্ক নির্ধারিত হবে না, কিন্তু আইনি প্রোটেকশন যখন কনফ্লিক্ট কনফ্লিক্ট রেজলিউশন যেটা আছে, কনফ্লিক্টের যে রেজলিউশন, এটা হয়তো দেখা গেলো অংশীদারি চুক্তি করতে হয়, আদারওয়াইজ এটা আপনি কোর্টে গিয়ে চুক্তি হলো, চুক্তি হলো, কিন্তু চুক্তি হওয়ার পরে চুক্তি যখন ব্রিজ করবেন, এটা ভায়োলেট হবে, তখন এটা কোথাও গেলে কোর্টে গেলে এটা কি উনি সেটা, এটা তো দীর্ঘসূত্রিতা। অর্থাৎ অংশীদারি চুক্তি অনুযায়ী যদি কাজ না করে, ওই যে একজনকে যদি আরেকজন ঠকানোর চেষ্টা করে, তো মামলা হতে পারে। কিন্তু আপনি জানেন আমাদের যে বিচার ব্যবস্থা, এই একটা জমি জমার মামলার মতো যে ব্যাপার, এটা দীর্ঘসূত্রিতার কারণে প্রতিকার পাওয়া যায় না। আর প্রতিকার পেলেও দেখা যায় আপনি যে কিছু একটা রিয়েলাইজ করবেন রিসোর্স, এইটা ইতিমধ্যে এমনভাবে বাগবন্টন হয়ে আরেক দুই বেচা দিয়ে আরেকজনের কাছে বিক্রি করে সে হয়তো পালাই গেছে, বিদেশ চলে গেছে। এখন আপনি উদ্ধার করলে দেখা যাবে যে যেই লোকটা থেকে উদ্ধার করবেন সেই লোকটা আসলে ইনোসেন্ট ভিকটিম। এরকম অনেক ঘটনা আছে, যার কারণে আমি বাংলাদেশের প্রেক্ষিতে এই জিনিসটা আর কি সবাইকে বলি আর কি, যে এই জিনিসগুলো খুব বুঝে শুনে, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যখন আপনি করতে যাবেন তখন বুঝে শুনেই ভালোভাবে বুঝতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে ইনিশিয়ালি শুরুর দিকে যে সম্পর্কটা থাকে শেষের দিকে সম্পর্ক থাকে না। এটা এই যে সকলের লিগ্যাল সিস্টেমের বাইরের জন্য সালিসি বা আরবিট্রেশনের যে একটা কালচার, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখানে নেই, এটা গ্রামে গঞ্জে আছে। তাও সর্দাররা হয়তো সেটা বিচার করে দেন, কিছু ক্ষেত্রে ফলদায়ক হয়, কিছু ক্ষেত্রে হয় না। আর আমাদের এখানে বিচার ব্যবস্থায় যেমন ধরুন, একটা বাসে একটা যাত্রীকে মেরে ফেলা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হলো অমুক একটা বাস কোম্পানিকে তারা এত লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, কিন্তু তারা ক্ষতিপূরণ দিচ্ছে না। আমাদের মন্টু ভাই সংবাদের চিফ সাব ছিলেন, তাকে একটা কোকাকোলা কোম্পানির গাড়ি চাপাতে মেরে ফেললো। এই মামলা 10-12 বছর ধরে হওয়ার পর একটা রায় হলো, কিন্তু সেই কোম্পানি টাকা দিচ্ছে না। তো এখন বিচার ব্যবস্থার কাছে গিয়েও কোনো লাভ হচ্ছে না, বরং মানুষ করে কি, যে কারো যদি পুলিশে আত্মীয় থাকে বা র্যাব বা গোয়েন্দা সংস্থায়, তাদের কাছে স্বর্ণাপন্ন যে অমুক লোককে ডেকে আনেন, ডেকে আমার টাকাটা দিতে বলেন, তারা ভয় দেখায়, ভয় দেখাইলে কিছু টাকা দিয়ে দেয়। আবার দেখা যায় এবং ফলস কমপ্লেনও জন্য কারো টাকা নিয়ে আসে যে আপনি অমুক ব্যবসা করেছেন,
আমাদেরকে দেন। তো এটা হয়ে গেছে সমাজে একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে। বিচার ব্যবস্থার ইফেক্টিভনেস এবং তাদের অর্ডার ক্যারি আউট করার মতো মেশিনারি আমাদের এখন বাংলাদেশে এটা কাজ এবং করে এইসব না। কারণে না, তো আপনার শুধু অংশীদারি কারবার না, আরেকটা কারবার ফর্ম আমরা পড়াই, সেটা হলো সমবায়। এটা আরেক জঘন্য অবস্থা বাংলাদেশে, এই কোঅপারেটিভ সোসাইটি। এই দেখুন আপনার কারণ বাজারেও অনেকগুলো কোঅপারেটিভ আছে, মার্কেটে কোঅপারেটিভ, এবং সেটা আবার লটারি করে টাকা দেয়, মাসে মাসে একজনকে দেয়। এই কয়েক মাস চলে, কয়েক বছর চলে, এরপরে একজনের সবগুলো টাকা নিয়ে পালিয়ে যায়। অথবা যেখানে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আপনি জমা রাখলে 6-7% বেশি তো কোনো ব্যাংকে দিবে না এখন, 6.5%, কিন্তু ও বলতেছে হ্যাঁ 6%, তবে মান্থলি, ওটা হলো ইয়ারলি। আপনি 1 লক্ষ টাকা দিলে আপনাকে বছরে 6,500 টাকা দেওয়ার কথা, ও আপনাকে মাসে 10,000 টাকা করে দিবে। অর্থাৎ প্রতারকরা যেরকম প্রতারণার ফাঁদ পাতে, আবার আমাদের পাবলিক যাদেরকে সাধারণ এদের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা লোভ কাজ করে। এই লোভ না হলে আপনি সচেতন লোক, এদের মধ্যে এই যে কেনা বলা হয় লিজিং কোম্পানি যাদের টাকা নিয়ে চলে গেছে, এদের মধ্যে হাইকোর্টের বিচারপতি, বড় জাস্টিস এবং মানে অনেক লোকজন আছে, সেনাবাহিনীর বড় বড় অফিসার আছে, তারা টাকা জমা না, রাখছে। কিন্তু এই যে লিজিং কোম্পানির কথা বললেন, এখন এত সব বাজে অভিজ্ঞতার পরে এখন যদি কোনো লিজিং কোম্পানি আপনাকে যদি অফার করে তার প্রোডাক্ট, আপনি কি আস্থা পাবেন সেই? না, কিন্তু আমি আস্থা তো পাচ্ছে, নাহলে লিজিংগুলি টিকে আছে কিভাবে? আমি এখন হয়তো খুবই সতর্ক হয়েছে, বা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বাইন্ডিংসের কারণে এই ধরনের প্রতারণা সহসাই হয়তো হবে না, কিন্তু আগে কি বাংলাদেশ ব্যাংক ছিল না? না, ছিল। কথাটা হচ্ছে যে আপনি যারা রাখছে টাকা, আমি বললাম আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে, বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের অর্থাৎ স্টার জেনারেল, তারাও টাকা রাখছে ওখানে। কি জন্য? যে অন্য জায়গায় টাকা রাখলে 4%, 5% পাওয়া যায়, ওরা ওই 16%, 15%, 13%, এবং এমনকি টাকা মান্থলি দিবে, এই কয়ে টাকাগুলো নিয়ে গেছে। এটা শুধু ওদের লোভটা না, এদের লোভটাও কিন্তু আপনি ধর্তব্য রাখতে হবে। একসময় কাজলরা এই ধরনের ব্যবসা করতো, না, আপনার মনে এখনো আছে? করতেছে, শুনেন। কাজলরা করতো। তারপরে প্রাইভেট ব্যাংক, যেমন সন্দীপ বন্ধু একটা ব্যাংক করেছিল, তাদের স্টাফদের বলেছে তোমরা সবাইকে এত ডিপোজিট নিয়ে আসতে হবে। তার আত্মীয় স্বজনের কাছে বলছে যে আপনার 5 লাখ টাকা ডিপোজিট করেন। তো ব্যাংক শেষ, সেও শেষ, এবং কিন্তু অনেক আত্মহত্যাও না, করেছে। শেষ হয়, সে তো টাকা নিয়ে তারপরে আমাদের চলে গেছে। ডেস্টিনি বা আরো কতগুলো কোম্পানি আছে, তাদের এখানে যে মানুষ যুবক। এদের যে উচ্চ মানে সুদের আশায় বা লাভের আশায় যে টাকা রেখেছে, এটাও তো একটা ভয়াবহ অভিজ্ঞতা, এবং তারা অলমোস্ট সবাই প্রতারিত হয়ে গেছে, প্রতারিত হয়ে টাকা ফেরত পাননি। তো এই না, কিন্তু বিষয়গুলো এগুলো প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেল তো এক ধরনের যে প্রতারণার বিষয়গুলো। এটা তো আমাদের পারলে কেন্দ্রীয় না, ব্যাংকের দুর্বলতাও আছে। মা- কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং এর অভাব। আপনি মনে করেন যে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে, কিন্তু তারপরে তাদেরকে দেখভাল করেনি। এগুলো আগে আমরা শুনেছি, যেমন ইস্টার্ন ব্যাংক হলো যে ব্যাংক থেকে, তারপরে আরো পিছনের ব্যাংক বাংলাদেশে ইস্টার্ন কোঅপারেটিভ সোসাইটি, এগুলোর টাকা পয়সা আসলে আমাদের সেন্ট্রাল মনিটরিং, যেটা পিকে হালদারের ইয়ের মাধ্যমেই প্রমাণিত হলো যে বাংলাদেশ ব্যাংক আসলে হাউ ফ্রেজাইল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তো নানা বিষয় নিয়ে আলোচনা করছি। এখন সম্প্রতি পদ্মা সেতু নিয়ে অনেক আলোচনা হয়েছে, দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হচ্ছে, আপনার জ্বালানির সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি আলাপ মনে হয় রাজনৈতিক অঙ্গনে সামনে নির্বাচন, ভোটাধিকার এবং ইলেকশন কমিশনের প্রস্তুতি, স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং এবং নানা বিষয়গুলো সেখান থেকে উঠে আসছে, পরামর্শ উঠে আসছে। এর মধ্যে ইভিএমের প্রসঙ্গটি বেশি জোরালোভাবে এসেছে। আওয়ামী লীগ বলেছে যে তারা ইভিএম চায়, বিএনপি তো যায়নি আলোচনায় এবং তারা এটার বিরোধিতাই করছে। সুজনের মতো একটি সংগঠন, তারাও এটার বিরোধিতা করছে, বলছে যে এটা সর্বজন গ্রহণযোগ্য নয়, সুতরাং এই সিস্টেমে যাওয়া যাবে না। রাজনৈতিক বাকযুদ্ধ কিন্তু প্রতিদিনই চলে। আজকে যেমন আমি শিরোনামে বলছিলাম যে মির্জা ফখরুল বলেছেন যে ভোটাধিকার না থাকলে হাজার পদ্মা সেতু করেও কোনো লাভ নেই। আবার কাদের সাহেব বলছেন যে এইসব হুমকি ধামকি আন্দোলনের কথা, যেটা হচ্ছে আষাঢ়ের তর্জন গর্জন। এই বাকযুদ্ধের মধ্য দিয়ে আসলে কোন দিকে, মানে ইন হুইচ ডিরেকশন পলিটিক্স? মনে হচ্ছে যে ডিরেকশনটা হচ্ছে যে একটা আমরা বড় ধরনের একটা রাজনৈতিক ঝড়ের দিকে এগোচ্ছি, এটা মনে হচ্ছে। কারণ নির্বাচন নিয়ে, আগামী বছর নির্বাচন, আমাদের দাতারা, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা বলছেন, নির্বাচন কমিশনে গেছেন, জিজ্ঞেস করছেন যে ইভিএম এর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কি হয়নি, এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানেও তারা ভিজিটে, গতকালও ব্রিটিশ হাই কমিশনার একটি টেলিভিশন স্টেশনে গিয়েছিলেন, তারা এই কথাগুলো বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে পদ্মা সেতু করার সময়ও মানে এতটা হাজারটা পদ্মা সেতু করে লাভ নেই যদি দেশে অবস্থা অন্যরকম থাকে। আপনার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা থিওরি হচ্ছে, এটা এস্টাবলিশ থিওরি,
যে ডেভেলপমেন্ট উইথ ফ্রিডম, মানে অধিকার ভিত্তিক উন্নয়ন, মানুষকে অধিকার দিতে হবে এবং সেই অধিকারের মধ্য দিয়ে উন্নয়নটা ঘটাতে হবে। কিন্তু আমাদের এখানে উন্নয়নটা হচ্ছে অধিকার বঞ্চিত উন্নয়ন। অধিকার বঞ্চিত উন্নয়ন মানে আমরা যে মেগা প্রকল্পগুলো করছি, ডেফিনেটলি দেশের অর্থনীতিতে কিছু না কিছু এটা প্রভাব থাকবেই, কিন্তু এমন সময় করছি যখন মানুষের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের দুর্দশা চরমে এবং মানুষের দারিদ্র্য ব্যাপক। আমরা কয়েক কোটি গরিব বেড়ে গেছে বলে আমরা জরিপে জানতে পারছি। তারপরে ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা চলছে, যদিও জ্বালানি তেলের দাম আমরা বেশি দিয়েছি আন্তর্জাতিক দরের চাইতেও বেশি, কারণ আমাদের সরকার আর দাম কমায়নি যখন বাজারে তেলের দাম কমে গিয়েছিল। তো এই বিষয়গুলো আসছে এবং লোডশেডিং যেটা প্রায় চলেই গিয়েছিল সেটা কিন্তু আবার ফিরে এসছে। এখন আমরা ঢাকা মহানগরেও কিন্তু আমরা লোডশেডিং দিচ্ছি, গ্রামে তো আছেই। তো এইখানে রাজনীতি ডেফিনেটলি এখানে কথা বলবে, কারণ মানুষের দুর্দশার মধ্যে আমি মেগা প্রজেক্ট করলাম, কিন্তু মেগা প্রজেক্টের সুফল সাথে সাথে তো আসবে না, এটা হয়তো পরে আসবে। কিন্তু একই সঙ্গে অর্থনীতির উপর যে চাপটা, যে আমরা যে ঋণ নিয়েছি সেটার ইন্টারেস্ট কত, সেটাও ভেবে দেখার বিষয় আছে। এবং আমরা পদ্মা সেতু ওপেন করেছি, কিন্তু পদ্মা সেতুর ওপেনিংয়ের পরে আমরা দেখলাম যে পদ্মা সেতু নিয়ে যেই সরকার যে রাজনীতি করছে, যে এক পদ্মা সেতুর সাফল্যে সমস্ত ব্যর্থতাকে ঢেকে দেওয়ার একটা চেষ্টা আছে সরকারের মধ্যে, কিন্তু রাজনৈতিক সংকট কিন্তু যাচ্ছে না। পদ্মা সেতুর কারণে ধান চালের দাম কমেনি। তো আমার কথা হচ্ছে যে এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন এটা যথার্থ, যে এটা কমবে না, বরং এই সংকটটা থাকছে। কারণ মানুষের অধিকার যেখানে নেই, সমস্ত বিশ্ব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে তারা পশ্চিমা দেশের স্যাংশন এসছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা উন্নয়ন করছি বটে, কিন্তু এই উন্নয়নের সুফল মানুষের কাছে ততক্ষণই যাবে যখন মানুষ তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের চর্চা করতে পারবে। তা না হলে এই উন্নয়নের সুফল শুধুমাত্র যারা শাসক দল আছে বা তাদের অনুসারী আছে তাদের কাছেই সুফল যেতে পারে। তো কিন্তু শাসক দল কি এটা কথা বুকে হাত দিয়ে বলতে পারবে যে এর কারণে তার ভোটের ব্যাংক বড় হয়ে গেছে? যেমন যেটা বলা হয়েছিল 10 লক্ষ মানুষের সমাবেশ হবে, কিন্তু আমরা দেখেছি পদ্মার উপরে কত লোক হয়েছে এটা আমরা টিভিতে দেখেছি, যে সেই 10 লক্ষ কেন 1 লক্ষ হয়েছে কিনা সন্দেহ। এমনকি পদ্মার ওপারে যারা সুবিধাভোগী, সে মকসুদপুর পৌরসভার নির্বাচনে দেখা গেছে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এগুলো শাসক দলের ভেবে দেখা উচিত, যে শুধুমাত্র উন্নয়ন দেখিয়ে, আইয়ুব খানও তো উন্নয়ন দেখিয়ে মানুষের মন জয় করতে চেয়েছিল, কিন্তু আইয়ুব খানের উন্নয়নের আলটিমেট রেজাল্ট কী হলো? আইয়ুব খানকে খুব ন্যাক্কারজনকভাবে বিদায় নিতে হয়েছিল। আমি মনে করি না যে বাংলাদেশ সেই পর্বে আছে, কিন্তু তারপরেও এই উদাহরণগুলো আমাদের সামনে জীবন্ত, এবং আমরা মনে করি যে যদি প্রকৃত অর্থে উন্নয়ন করতে হয় সেটা হলো মানুষের আয় বৃদ্ধির উন্নয়ন, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এবং আমরা দেখছি যেটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা সরকারের প্রশ্রয় একটা সিন্ডিকেট হয়েছে, যে তারা আপনার সয়াবিন তেলের ইম্পোর্টার হচ্ছে মাত্র 5 জন বা উৎপাদক, কিন্তু তাদের নিয়ন্ত্রণের কারণে সয়াবিন তেলের দাম তারা বাড়িয়ে দিচ্ছে, তাদের কাছে মাথা নেতা করতে হচ্ছে। এবং এই যে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করেছে, কোরবানির পশুর চামড়া, গত 2-3 দিনে দেখেছি চামড়া নিয়ে সিন্ডিকেট হয়েছে, মানুষ চামড়ার দাম পায়নি, পরে চামড়া খুব সস্তা দরে বিক্রি করতে হয়েছে। এবারও দেখবেন এই যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এই মূল্য নির্ধারণ এটা কাজ করবে না, কারণ সেই দামে নিবে না। তো ফখরুল আমার মনে হয় যে এই ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে আন্দোলন দেখছেন না, আন্দোলন দেখার জন্য বসে থাকার চাইতে আন্দোলনের জন্য মানুষ কেন যাচ্ছে, কেন আন্দোলন করবে, রাজনৈতিক দলগুলো কেন মাঠে নামবে, সেই বিষয়গুলো ভেবে দেখা উচিত। কারণ আন্দোলন দেখছি না বলে আন্দোলন যদি হঠাৎ শুরু হয়ে যায়, তখন কিন্তু সরকারের আর সম্বিত থাকবে না। জি, উন্নয়ন দেখিয়ে সংকট চেপে রাখা সংকট আছে, সেটা এখনো মানে মানুষের ভোটাধিকারের প্রশ্নটাই সবচেয়ে বড়, এটাই বলতে যাচ্ছেন না? কোনো সংকট নাই দেশে, এটা বলা তো মানে হচ্ছে আপনি বালুর মধ্যে চোখটা গুজে দিলেন। হ্যাঁ, আমাদের রাজনৈতিক সংকট যেমন আছে, অর্থনৈতিক সংকটও আছে। অর্থনৈতিক সংকট অর্জন আছে, অনেক অর্জন, হয়তো পদ্মা সেতু, এরপরে হয়তো আগামী মাসে আপনি টানেল খুলবেন, তারপরে মেট্রো খুলবেন, অর্জনগুলোও আছে। কিন্তু এর মানে এনে যে অর্থনৈতিক কোনো সংকট নেই, এর সারা পৃথিবী একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি তো আমাদের এখানে লোডশেডিং শুরু হয়ে গেছে অলরেডি, আপনি পৃথিবীর সব দেশেই এই বিদ্যুতের জ্বালানির সংকট আছে। আপনি লন্ডনে পানির রেশনিং করা হয়েছে, বিদ্যুৎ না শুধু পানি,
পানিও সবসময় এখন দেয়া হচ্ছে না, কারণ সব দেশ বুঝে গেছে যে ইউক্রেনের যে যুদ্ধ এটা খুব সহসাই শেষ হচ্ছে না। আর সারা পৃথিবীর থেকে একটা ধারণা ছিল যে রাশিয়াকে শাস্তি দিতে পারলেই, একটা স্যাংশন দিতে পারলেই বোধহয় সমস্যার সমাধান সমাধান হয়ে যাবে, বরং ওই জিনিসটা উল্টো হয়ে গেছে। রাশিয়াকে শাস্তি দিতে গিয়ে সারা পৃথিবী এখন শাস্তি ভোগ করতেছে, মানে এই স্যাংশনের কারণে। তো আমাদের অর্থনৈতিক সংকট কিন্তু আছে। আমাদের যেমন আমাদের ট্রেডের ব্যালেন্স যেটা আছে এটা সবসময় নেগেটিভ ছিল, কিন্তু এটা পূরণ হতো আমাদের রেমিটেন্স দিয়ে। এখন প্রবলেম দেখা দিচ্ছে, রেমিটেন্স আমাদের বাড়ছে। আমি তো মনে করি এখনও আমাদের রেমিটেন্স আগের চেয়ে বাড়ছে, কিন্তু সমস্যা হচ্ছে রেমিটেন্সগুলো যেভাবে আসার কথা ছিল সেভাবে আসছে না। কারণ আমাদের স্বাধীনতা উত্তরকালে মানে বেশি সংখ্যক লোক গত বছর গেছে, প্রায় 10 লক্ষ লোক বিদেশ গেছে এবং মিডল ইস্টে গেছে বেশিরভাগ। তো তারা টাকাও পাঠাচ্ছে, তো এবং গ্রামে গঞ্জে এই টাকা দিয়ে গরু কেনা হচ্ছে, ফ্রিজ কেনা হচ্ছে, সবই কেনা হচ্ছে। কারণ এমন না যে রেমিটেন্স কমে গেছে, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমাদের এই প্রপার চ্যানেলে আসলে, যেটা আসতো ডলার হিসেবে, এটা এখন হুন্ডি আকারে আসে যেভাবে হোক, অর্থাৎ গভর্নমেন্ট ব্যাংকিং চ্যানেলের মধ্যে আসতে চান, হিসাবটা পাচ্ছে না গভর্নমেন্ট, কিন্তু রেমিটেন্স আমাদের বাড়ছে। এটা দেখা যাবে আপনার বাজারে গেলেই দেখবেন যে সব কিছু। কিন্তু মানে এই না যে আমাদের অর্থনৈতিক সংকট যেটা আছে, কারণ মানুষের অধিকার তো একটা হলো যে ইকোনমিক ক্রাইসিসের কথা উনি তো ইঙ্গিত করছেন যে পলিটিক্যাল, ওইটাও মানুষ যখন অধিকার বলেন, তো অধিকার তো একটা অর্থনৈতিক অধিকার, আমি খাওয়া পড়া, আমার কাজ করার অধিকার যেটা আছে এটা, আর একই সাথে সাথে স্বাধীন সার্বভৌম একটা দেশে একটা নাগরিকের একটা অংশগ্রহণের অধিকার। অর্থাৎ এই যে আমার ডিসিশনগুলো হচ্ছে, আমার সরকার কে হবে, আমার চেয়ারম্যান কে হবে, আমার সংসদ সদস্য কে হবে, এইগুলো এটাও কিন্তু অধিকারের মধ্যে পড়ে। তো সেই অধিকার তো আমি যেটা আপনার এখানেও এর আগের বলে গেছিলাম যে আমরা আমার কে জানি মনে হয় আর কি, যে আমরা ধরেন 2018 বলেন, 2014 বলেন, বা অতীতে অনেক নির্বাচনেই সেই অর্থে খুব অংশগ্রহণমূলক নির্বাচন যেগুলো বলে, এগুলো বলা যাবে না। আর ত্রুটিপূর্ণ নির্বাচন তো আমাদের এখানে হয়ে আসছে বহু আগের থেকেই। তো শুধু যে এই গত 2টা হয়েছে তাও তো না, এই 15 ফেব্রুয়ারিতে হয়েছে, তার আগে বহু হানা ভোট হয়েছে। এই দেশে ত্রুটিযুক্ত নির্বাচনের ইতিহাস অনেক। কিন্তু আমি যেটা বলবো যে আমরা বোধহয় আর অ্যাফোর্ড করতে পারবো না একটা খুবই কম অংশগ্রহণমূলক ত্রুটিযুক্ত নির্বাচন আমাদের পক্ষে। কারণ আমরা একদিকে যখন অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, কি ঝুঁকি এফোর্ড করতে পারবো না কেন? পার ক্যাপিটা ইনকাম, গ্রোথ টোথ সবই তো আপনি পজিটিভলি দেখাচ্ছেন, কিন্তু আবার যদি আপনার পলিটিক্যাল ইন্ডেক্সটা যদি একটা দেশের নিচের দিকে থাকে, তাইলে কিন্তু একটা ইমেজ সংকট তৈরি হয়। এটা স্বীকার করতে তো হবেই। তো যার কারণে, কারণ আপনি যখন ডেভেলপিং একটা স্টেজে যাচ্ছেন, দেশটা আন্ডার ডেভেলপ থেকে গ্রাজুয়েশন হচ্ছে, একই সাথে সাথে এখানে কিন্তু আদার ইনভেস্টর যারা, ফরেন ইনভেস্টর যারা এখানে বিনিয়োগ করবে বা বিভিন্ন আপনাকে যে একটা মর্যাদা দিবে, সেই মর্যাদা দেওয়ার সময় আপনার এই ইন্ডেক্সগুলোও দেখবে যে মানুষ ওখানে কত সহজে ভোট দিতে পারছে, কতটা অধিকার ভোগ করছে। এইগুলো কিন্তু এখন এই বাণিজ্য আর অর্থনীতি একসাথে মেলানো এখানে আপনি যেটা অবস্থান নিতে চান, সেই অবস্থানের মধ্যে কিন্তু ওই ইন্ডেক্সও আপনার উন্নতি করতে হবে। সকল একটা প্রসঙ্গ বলছিলেন যে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডার্সরা বা যারা প্রতিনিধি আছেন তারাও একটু উৎসাহ নিচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এগুলো অনেক পুরনো ঘটনা, এই অ্যাম্বাসেডার রুটিন ওয়ার্ক। কিন্তু আমি একটু রিলেট করি, সেটা হলো যে ধরেন যে আপনার এই যে আপনি বলেন যে তারা জানতে চাইবে বা তাদের ইমেজের প্রসঙ্গ যখন আসে, যে আমাদের জিএসপি যে কাটা হয়েছে, জিএসপি কিন্তু রেস্টোর করা হয়নি, তারপরে আবার যে স্যাংশন দেওয়া হয়েছে, মানে এই বিষয়গুলো তো ধরেন একটা কনজিকিউটিভ একটা আছে, কনসিকুয়েন্স আছে। বিদেশিদের যে আগ্রহ, এটা আমাদের এখানে কত সংলাপ, মানন বিয়া সাহেব, জলিল বে থেকে আরম্ভ করে বহু সংলাপ, তারা রাজসংঘ ইনভলভ হয়েছিল, সেগুলো আমরা দেখছি। এবং বিদেশি রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডারদের একটা ইউজিসি কেন বলা হয় এর নাম, নির্বাচন কমিশনের সভা, এগুলো রুটিন ওয়ার্ক। এতেও আমাদের কিছু যায় আসে না। আমি বলছি আমাদের নিজেদের, কিন্তু এটা করার সুযোগ আছে তাদের, আছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী তারা এই দেশের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ আছে। ধরতে এমনি আসেন, ওরা ইনভাইট করে নিয়ে আসছে দেখানোর জন্য, শো দেখানোর জন্য। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন দাতা সংস্থা চুক্তি হয়, সেই চুক্তিতে গুড গভর্নেন্সের যে নিশ্চয়তা থাকে, সেই নিশ্চয়তাটা পালিত হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার রাইট তাদের আছে। এর বাইরেও ইভেন মনে করেন র্যাবকে ধরছে কেন? কারণ র্যাবকে আইনগত এবং প্রশিক্ষণগত, অস্ত্রগত নানা সহায়তা তারা দিয়েছে, এবং দেওয়ার সময় শর্ত থাকে যে এগুলো প্রপারলি
ইউজ হয় কিনা সেটাও দেখার তাদের রাইট আছে। এগুলো হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে কোনোভাবে Of course, ব্যবহৃত কারণ হয়েছে? তাদের নাগরিকদের ট্যাক্সের টাকা এই অনুদানগুলি না, দেওয়া এর বাইরেও আরো কাজ দে গট রাইট টু অফ কোর্স না কতগুলো ইনস্টিটিউট আছে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা আমাদের ডেমোক্রেটিক ডেভেলপমেন্টে এই সংসদ সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়া, সংসদে যে স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পরিচালনার জন্য প্রসিডিউরাল যে ব্যাকবোন তৈরি করতে হয়, আইসিটি সাপোর্ট দেওয়া, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কোঅপারেশন কিন্তু আমাদের আছে, মানে ডেভেলপমেন্টের সাথে তো আছেই, বাট ডেভেলপমেন্ট বলতে অ্যাজ এ হোল ওটাকে বোঝায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হতে গেলে সেখানে তাদের কনভেনশন বা এগুলো মানতে হয়। সেগুলো তো মনে করেন মানবাধিকারের যে কনভেনশন রয়েছে এগুলো তো দেখার দায়িত্ব জাতিসংঘের আছে, এবং জাতিসংঘের পাশাপাশি যারা এই সরকারকে দ্বিপক্ষীয় সহায়তা দেয় তাদের রাইট না। আছে। আরেকটা হচ্ছে আমাদের যে অবস্থান আর কি, আমাদের মতন দেশে এগুলো খুবই, মানে যারা এগুলো বলবে তাদের দেশে হয়তো ভায়োলেশন হচ্ছে। আমেরিকাতে তো মানে 470টা হলো মাস কিলিং এর ঘটনা ঘটছে, গুলির ঘটনা ঘটছে এই মধ্যেই তো এই মধ্যে প্রতিদিনই হচ্ছে এগুলো, এবং একটা পুলিশ এক কৃষ্ণকে পরশুদিনের মধ্যে মেরে ফেলছে, সেগুলো ওদেরটা কে জিজ্ঞেস করবে? বাট আপনি যেহেতু মানে গরিব এবং আপনাকে অনেক সময় বিভিন্ন কারণে, এক্সপোর্টের কারণে হোক, বাণিজ্যের কারণে হোক, বা লোনের কারণে হোক, মুখোপেক্ষী, তো যার কারণে আপনাকে এগুলো চাপবে, স্বাভাবিক। এটা আপনি এটা অস্বীকার করতে পারবেন না যখন, তাইলে মানে যারা বলে তাদের এখানে হয়তো সমস্যা আছে, এটা হয়তো আমরা বলতে পারবো, কিন্তু এটা কার্যকর হবে না। বাট তাহলে সরাসরি তারা হস্তক্ষেপ মানে কথা বলতে পারবেন এটা বলারও যেমন সুযোগ নাই, আবার তারা যে বলছে সেটাও সবসময় লজিক্যাল না, আমি বলছি যে ও লজিক্যাল ব্যাপার না। ওখানে তো আপনাকে ওরা যেটা দেখতে চাচ্ছে যে হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং, তো সেটা হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে দেখানো হয়েছে যে আমরা এইভাবে কাজটা করতে যাচ্ছি। প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আপনি ইভিএম এর প্রসঙ্গটি তুলেছেন। ইভিএমের অভিজ্ঞতা তো বাংলাদেশেই প্রথম না, পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম। আরেকটা হচ্ছে কনফিউজিং, অনেক সময় যারা বলে যে এগুলো চালু করার পরে আবার বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় যেটা বন্ধ হয়েছে ই ভোটিং। ই ভোটিং হচ্ছে আমরা যেরকম বিকাশে টাকা পাঠাই এরকম ঘরের থেকে ভোট দিয়ে দেওয়া, এগুলো হ্যাকাররা সমস্যা করছে অনেক জায়গাতে। আর আমাদের যে ইভিএম মেশিনটা, এটার মানে এটা বলবো যে স্পেশালিটি, অথবা বলেন যে সফিস্টিকেশন, আবার বলেন যে এটা প্রবলেমও বলতে পারেন এটাকে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। অর্থাৎ দুইটা ডিভাইস থাকে, কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ এই কেন্দ্রে যারা ভোটার আছে তাদের ওই আঙ্গুলের ছাপ মিলতে হবে, তারপরে আপনাকে ওই ভোটিং ডিভাইসে আপনি যেতে পারবেন। এটাও পৃথিবীতে কম দেশে আছে, অর্থাৎ সমস্ত ভোটারদের তালিকা আঙ্গুলের ছাপে ওই কেন্দ্রের মধ্যে নিয়ে আসার যে ব্যাপারটা, এবং এটা আবার মেলে না, যারা বয়স্ক হয়ে গেছে তাদেরটা মেলে না, অনেকের প্রবলেম হয়। তো এই সমস্যাগুলো তো বিভিন্ন দেশে হয়েছে, আমাদের দেশেই প্রথমে আঙুলের ছাপ মেলে নাই তা না, বিভিন্ন দেশে হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করারও দরকার আছে অনেক দেশেই। আবার আমাদের যেটা সুজনের কথা যেটা আপনি শুরুতে বলছিলেন, তো সুজন যেটা নিয়ে সবসময় বলে, তাদের এই ইভিএম নিয়ে যে ততটা তার বলে যে একটা রেকর্ড থাকা দরকার। এখন একটা মামলা যদি হয় কোনো ইলেকশন নিয়ে, তো এটাকে এভিডেন্স হিসেবে শো করার মতন একটা কিছু যথাযথ জিনিস থাকতে হবে। একটা পেপার ট্রেলের কথা বলা হয়, যেমন এটা ইন্ডিয়াতে অলরেডি শুরু করছে, যে আপনি ভোটের পরে ওই একটা প্রিন্ট ওখানেই আপনাকে দেওয়া হবে না, ভোটারকে দেওয়া হবে না, কিন্তু ভোটার দেখতে পাবে সে যেই মার্কায় ভোট দিলে ওটার একটা পেপার প্রিন্ট হয়ে একটা বক্সের মধ্যে পড়ে যাবে। এরকম এই সেফটি নেটটা থাকতে অসুবিধাটা কি? মানে এটা আমরা কি অসুবিধা জানি না। বাংলাদেশে ইভিএমটা চালু হয়েছে অধিকাংশ রাজনৈতিক দলের মানে আপত্তির মধ্য দিয়ে। আগের নির্বাচন কমিশনের স্বীকার করেছে, হ্যাঁ, সবাই আপত্তি করছে, এবং অধিকাংশ রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ ও কয়েকটি দল বাদে সবাই কিন্তু ইভিএমের অপোজিশন, জাতীয় পার্টিও বিরোধিতা করেছে, জাতীয় পার্টিও করেছে। এখন ডক্টর মিজান যে কথাগুলো মানে সমস্যাগুলো ইভিএমের আছে, মানুষ সময় লাগছে বেশি, হাতের ছাপ মিলছে না, অনেক কিছুই সমস্যা হয়। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখলাম, যে 4টি কেন্দ্রের ফল বাকি, মনিরুল হক সাক্ষ্য তার সমর্থকদের মাধ্যমে বা পোলিং এজেন্টদের মাধ্যমে জানতে পেরেছেন যে তিনি এত ভোট পেয়ে হয়ে গেছেন, তার মিলিয়ে দেখছেন যে হ্যাঁ, কিন্তু পোলিং এজেন্টদেরকে কিন্তু প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে কোনো কাগজ দেওয়া হয়নি। যদি কাগজ দেওয়া হতো তাহলে সাক্ষ্যকে বিজয়ী ঘোষণা ছাড়া উপায় ছিল না। কন্ট্রোল রুম সেটা হচ্ছে ট্যালি করে। এখন ওই জায়গাতেই যেহেতু তার কোনো রিটেন কোনো প্রুফ নেই, সেখানে বলা হলো যে তিনি এত ভোটে হেরে গেছেন। এখন তিনি এটা চ্যালেঞ্জও করতে পারছেন না, কারণ চ্যালেঞ্জ করার মতো কোনো ডকুমেন্ট তার কাছে নেই। অথচ তিনি কেন্দ্রওয়ারি হিসাব যদি বলেন যে আপনি কেন্দ্রওয়ারি হিসাব বলুন, সেখানে বলতে গেলেও আপনার রিটার্নিং অফিসার যদি না বলে তার কিচ্ছু করার নেই।
ইভিএমের প্রবলেমটা হচ্ছে এই যে আপনাকে ভোট কেন্দ্র দখল করতে হবে না, যারা কারচুপির কথা চিন্তা করেন, ভোট কেন্দ্র দখল করতে হবে না, ভোটারদেরকে লাইন ভেঙে দিতে হবে না, শুধু ইভিএম মেশিনটা দিয়েই কিন্তু আপনি আপনার কাজ সেরে ফেলতে পারেন বলে মানুষের সন্দেহ যে আমার ভোট তো আর এখানে যাচ্ছে না, শেষে গোনাতে দেখা যাবে যে উল্টাপাল্টা করে যায়। তো এই সংশয় দূর যদি করতে না পারেন, হ্যাঁ পেপার ট্রেড হলে আমরা মিনিমাম একটা আশ্বস্ত দিতে পারি যে হ্যাঁ আমি অমুকটা করি, এটা সন্দেহ দূর করতে না পারলে এটা দিয়ে জাতীয় নির্বাচন, এটা একটা আমি মনে করি একটা বিরাট দুঃসাহসিক এবং অসম্ভব কাজ। কিন্তু এখনকার সময়ে কি ইভিএম আলোচনার মূল বিষয়, মানে এইটা কি কোন ধাপে এই আলোচনাটা আসবে বিএনপির কাছে আপনার কি মনে হয়? বিএনপির কাছে প্রথম হচ্ছে যে একটা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং একটা আস্থাভাজন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনটা হতে হবে, এটা হচ্ছে বিএনপির প্রাথমিক দাবি। যে কারণ নির্বাচনের শুধুমাত্র তো ভোট দানের দিনটা নয়, ক্যাম্পেইন, প্রার্থীর অধিকার এবং সম অধিকারের বিষয়, প্রশাসনিক নিরপেক্ষতা, এগুলো আগে থেকেই কিন্তু এগুলো সেট আপ করতে হবে। তারপরে কি পদ্ধতিতে ভোট নেওয়া হবে সেটার ব্যাপারে, ইভিএমের ব্যাপারে যদি অধিকাংশ রাজনৈতিক দল আপত্তি করে থাকে তাহলে এই ব্যালটের মাধ্যমেই ইলেকশন করতে হবে। এটা হচ্ছে মানে আমি বলবো যে 3 নম্বর। প্রথম হচ্ছে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হওয়া, 2 নম্বর হচ্ছে একটা আস্থাভাজন নির্বাচন কমিশনের অধীনে, তারপরে ভোটের পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হওয়ার বিষয়ের ক্ষেত্রে মানুষ যে পদ্ধতিগত তখন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কি প্রক্রিয়া এটা আদায় হবে? বাংলাদেশে সব দাবি দাবা তো আন্দোলনের মধ্য দিয়ে আদায় হয়েছে, এটা আমি মনে করি না যে এটা যে খুব আলোচনার মধ্য দিয়ে আদায় হবে। কারণ আপনি সরকার, আইনমন্ত্রী বলেছেন যে তারা সুপ্রিম কোর্টের রায় যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে, এর রায়ের এক চুলো বাইরে যাবেন না, অথচ সেই রায়ে বলা হয়েছিল যে 2টি নির্বাচন করে দেখা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি সংসদ চায়, কিন্তু তারা চায়নি এবং তারা করেনি। সেই ক্ষেত্রে আন্দোলন ছাড়া তো আমি মনে করি না যে অন্য কোনো পথ আছে। সরকার বলতে পারে, আশ্বস্ত করতে চাইতে পারে যে না, আগের চাইতে ডক্টর মিজান আগের চাইতে ভালো নির্বাচন করতে হবে এবং ত্রুটিযুক্ত নির্বাচন করা সম্ভব হবে না, এই কথা তিনিও বলেছেন। কিন্তু ত্রুটিযুক্ত নির্বাচন করতে গেলে যেই মানুষগুলো নির্বাচন পরিচালনা করবে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, তাদের মধ্যে যদি নিরপেক্ষতা না থাকে আমার মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হবে না। এবং এটা বর্তমান সরকারের অধীনে সেই সুষ্ঠু নির্বাচন, এটা আমরা কোনোভাবেই আশা করতে পারি। জি, প্রফেসর মিজান, আপনিও কিছু বলছিলেন যে ঠিক আগের মতো না, একটা তো হলো ওই যে নির্বাচনে কারচুপি করা, ভোট পরিবর্তন করা, রেজাল্ট চেঞ্জ করা, এটা ইভিএম এর দোষ না, এটা ব্যালটেও করতে পারবে। ব্যালটেও মানে যারা ভোট দিয়েছিল তাদের ভোট ফেলে দিয়ে অন্য ব্যালট পেপার সিল দিয়ে ভোটের ঘটনা তো এই দেশে আছে। অতএব এটা মেশিনের দোষ না। প্রবলেমটাও আমি বারবার যেটা বলছি, এটা হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো যারা আসলে মিন করে, ওই 4-5 জন লোক নিয়ে যে দলগুলো না, ওই একজন নেতা আর তার স্ত্রী, সেক্রেটারি, এরকম যে দলগুলো আছে প্রায় প্রেস ক্লাবে দেখা যায়, এই দল না। মেইন করে যারা পলিটিক্যাল পার্টি যে 3-4টা আছে, 3টা বা 4টা বলেন, এই পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে আমরা একটা ভালো নির্বাচন করব, তাহলে এটা সম্ভব। অংশগ্রহণ যদি হয়, সবার অংশগ্রহণ হলে 80% কিন্তু সফলতা চলে আসে ভালো নির্বাচনের। আর আরেকটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, ইভিএম মেশিন যদি আমরা ব্যবহার করি, সব 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ইভিএম মেশিন কিন্তু আমাদের, তো সেই পরিমাণ মেশিন আসলে আমাদের রেডি নেই, এটা বললেই হবে না। আবার কোনো জায়গায় ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছে। যে কুমিল্লার কথা স্বাগত ভাই যেটা বললেন, কুমিল্লায় এই 3rd টাইম কিন্তু ইভিএম ইলেকশন হলো কুমিল্লায়। কুমিল্লার মানুষ এখন বরং ওই ব্যালট সিস্টেমে গেলে তাদের কাছে এটা অস্বস্তির ব্যাপার হবে। ওখানে কোনো ভোটার কমপ্লেন করে নাই যে আমার ভোট নিয়ে সমস্যা হয়েছে। ভোটার না, ভোটার তো ওইটা ভোট দিতে গিয়েও যে বুড়ো লোক ভোট দিতে গেলেও আরেকজনের হেল্প নেই, তো সে বলছে যে আমাকে এই ভোট না দিয়ে আরেক ভোটে দিয়ে গেছে, এরকম কমপ্লেনও আছে। ওটা ওখানে হইতে পারে, মানে এটা যে ব্যালটে টিপ দেয় তা না, ও ভোট দিতে যেন বুড়ো মানুষ, তার ভোটটা আরেক জায়গায় দিচ্ছে, এরকম কমপ্লেন আপনি দেখেন, বহু পুরনো কেস, আপনি সাংবাদিক হিসেবে জানেন এগুলো। এটা আমি ব্যালট পেপারেরও দোষ না, ভোটিংয়ের মেশিনেরও দোষ না। অর্থাৎ যদি আপনি বুথ দখল হয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে যদি আমি রেজাল্ট ম্যানিপুলেট করব, তাইলে কিন্তু ওই সুযোগ কিন্তু আপনার ব্যালট পেপারও আছে। ব্যালট পেপারে বহু ভোট বদল হয়ে গেছে, বহু ঘটনা ঘটছে, এরকম আমরা আগেও দেখছি। তো সেখানটায় সমস্যা না, সেটা সবার ট্রান্সপারেন্ট হইতে হবে এবং টেকনোলজিক্যালি যদি আরও নতুন ব্রেক থ্রু আনা যায়, সেটা দিয়ে আমাদের হয়তো একটা ভালো নির্বাচন করতে হবে। কিন্তু নির্বাচনটা এই প্রশাসনই করবে এবং কোনো দেশেই নির্বাচনের কমিশনার ওই পরিমাণ লোক থাকে না, কারণ টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ আরম্ভ করে প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের ডিপ্লয়মেন্ট। এখন আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে বললো যে তারা 3টা, যে শওকত ভাই বলেন যে 3টা ফেজে তারা জিনিসগুলো রিয়েলাইজ করতে চান,
তারপরে তারা নির্বাচনে যাওয়ার কথা। না, এখন এই যে পলিটিক্যাল, এখন এটা না হলে তাহলে আন্দোলন করতে হবে, আন্দোলন করে সেটার প্রসপেক্ট বা সেটা একটা তো বলাই হচ্ছে আন্দোলন করতে হবে, বাট অনেক কিছুই আসলে অনেক সময় হয়তো আমরা আমাদের নলেজের বাইরেও হয়, সেগুলো অনেক নেগোসিয়েশন হয়, অনেক ডিলিংস যেগুলো হয় এগুলো সবসময় যে রাস্তায় হয় বা আলোচনার টেবিলে হয় তা না, তো বিভিন্নভাবে হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হয় আর কি শেষ পর্যন্ত যে কোনো একটা ফর্মুলাতেই হোক এইবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সব দল অংশগ্রহণ করবে, একটা ভালো নির্বাচন আমাদের। ইভেন আমি যদি ঠিক আছে সরকারের দিক থেকে বা রাষ্ট্র হিসাবে ভালো নির্বাচন ছাড়া আমরা অ্যাফোর্ড করতে পারবো না। একইভাবে আমার কেন জানি মনে হয় বিএনপিও দল হিসাবে আরও একটা নির্বাচন অংশগ্রহণ না করে এটাও তাদের survive এটা অ্যাফোর্ড করতে পারবে পারবে না, এটা অ্যাফোর্ড করতে পারবে, ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর দেম। জি। সেই জন্য আমার ধারণা শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যেভাবেই হোক, মেবি এটা হয়তো আমার বা শকত ভাইয়ের নলেজের বাইরেও হতে পারে, সবই আমরা জানি তা তো না, জি, সেক্ষেত্রে এটা একটা ভালো নির্বাচনের দিকে যাবে আমার ধারণা। ইনক্লুসিভ ইলেকশনের প্রসপেক্ট। ইনক্লুসিভ ইলেকশনের প্রসপেক্টটা আমি দেখি ভালো, কারণ এটা এই প্রসপেক্টের সঙ্গে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের যারা উন্নয়ন সহযোগীরা আছেন তারা আগামী নির্বাচনকে একটা বিশ্বমান নির্বাচন হিসাবে দেখার জন্য তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। ইট ইজ নট রুটিন ওয়ার্ক, মনে হচ্ছে যে তারা একটা স্পেশাল, কারণ নির্বাচন এত দূরে বেশ দেরিতে, কিন্তু তার ইতিমধ্যেই তারা শুরু করেছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন। এটা একটা আমাদের একটা বাড়তি আমি বলবো যে প্রাপ্তি, যে তাদের এক আগ্রহ আছে। বাংলাদেশের দুটি মানে 14-18-তে দুটি নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, এটা মোটামুটি বিশ্ব জানে। তো সেই জায়গায় তাদের একটা চাপ থাকবে। দ্বিতীয়ত সরকারের পক্ষে আমি মনে করি যে বিশেষ করে যে একটা অন্তর্বর্তী সরকার গঠনের যে আন্দোলনটা, এই আন্দোলনটা একটা সফল হওয়ার জন্য একটা জুৎসই পরিবেশ বিরাজ করছে। সেই জায়গায় গভর্নমেন্ট কোনো দলের সঙ্গে আলোচনা করে বা সিট পাইয়ে দেবার আশ্বাস দিয়ে একটা কৌশল করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি এই কৌশলটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নির্বাচন ছাড়াও মানুষের মধ্যে যেই অর্থনৈতিক সমস্যা, দেশের অর্থনৈতিক সংকট, সব কিছু মিলিয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায়, সেই জায়গায় মানুষই তখন সিদ্ধান্ত নেয়, রাজপথেই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ইতিহাসে রাজপথেই সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমি সাংবাদিক হিসেবে মনে করি যে মিডিয়া ফ্রিডমের ক্ষেত্রে আমরা যে অবস্থায় আছি, এই মিডিয়াকেও কিন্তু এক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। যদিও সরকার গণমাধ্যম কর্মী আইন, প্রেস কাউন্সিলের এক, সাংবাদিকদের শাস্তি দেওয়া, সাংবাদিকদের ডাটাবেস করা, মানে ক্রিমিনালদের ডাটাবেস হয়, কিন্তু সাংবাদিকদের ডাটাবেস, প্রকৌশলী বা ডাক্তারদের তো ডাটাবেস হচ্ছে না। এইসব ভয়ভীতির যে চাপ, এটা আমার মনে হয় একটা বিস্ফোরণ ঘটবে, মানুষের অধিকার আদায়ের আন্দোলনের একটা বিস্ফোরণ হবে। কিন্তু বলছেন যে কৌশল যদি করে বিএনপিকে, আপনি বলছেন প্রধান 3-4টা দলকে গুরুত্বপূর্ণ মনে করছেন, বিএনপিকে বাদ দিয়ে। বিএনপি যদি নিজেরাই, আমি তো প্রথম দুইটা দলের মধ্যেই তো একটা বিএনপি আওয়ামী লীগ, এটা তো স্বীকার করতে হবে। আমার যেটা বক্তব্য সেটা কিন্তু হচ্ছে পেছনে তো হয়েছে, বিএনপিকে বাদ দিয়ে তো হয়েছে। না, আমি বলছি যে এটা বাদ দিয়ে হওয়ার কারণেই তো আমরা ওই বলছি যে কম অংশগ্রহণমূলক নির্বাচন বা অংশগ্রহণমূলক হয়নি। আমরা হচ্ছে এটা পার্টিসিপেটরি ইলেকশন, মানে হচ্ছে বিএনপির অবশ্যই সেখানে অংশগ্রহণ থাকতে হবে, আদারওয়াইজ এটাকে মানে একবারে সুষ্ঠু বা শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন বলবো না। এখন দেশের অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট যেগুলো আছে, এগুলো থেকে অনেকেই হয়তো শকত ভাই ইয়ে হচ্ছে আমাদের আসলে, যদিও প্রধানমন্ত্রী মানে সংসদীয় গণতন্ত্র, আসলে মূলত মুখ্য ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী। তো এখন জনগণকে জাতিকে বেছে নিতে হবে। তারেক রহমান বা তারেক জিয়া এবং শেখ হাসিনা, এই দুজনের মধ্যে উপযুক্ত কে তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, জাতি হয়তো এই ডিসিশনটাই দিবে আর কি, যে তাদের যে সংকটগুলো আছে। কারণ প্রধানমন্ত্রী যখন এমনি জিজ্ঞেস করছিল, সাংবাদিককে জিজ্ঞেস করলো তখন এরপর দিন কিন্তু সেক্রেটারি মহোদয় আমাদের বিএনপির, উনি কিন্তু বলছেন যে আমাদের দল ক্ষমতায় আসলে বেগম জিয়াই হবে, আর বেগম জিয়ার অপারগতায় তারেক জিয়া সাহেবই তাদের প্রধানমন্ত্রী হবে। তাহলে এখন এই প্রধানমন্ত্রীর উপর নির্বাচনটা হবে যে তারেক জিয়া এবং শেখ হাসিনা, এই দুজনের মধ্যে জাতি তার সমস্যা সমাধানের জন্য বা দেশকে ইফেক্টিভলি ম্যানেজ করার জন্য কাকে বেছে নেবে, এটা কি গুরুত্বপূর্ণ? এটা তো অবশ্যই, মানে এটা তো না, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো। কিন্তু জাতি যে সিদ্ধান্ত দেবে
জাতি সিদ্ধান্ত দেবার সক্ষমতায় আছে কিনা আচ্ছা। এটা নিয়েই তো প্রশ্ন, যে আমি সেই সিদ্ধান্ত প্রশ্নের দিতে সমাধান পারবো করতে কিনা। না, এই সিদ্ধান্ত জাতি কিন্তু এটাই সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত জাতি ব্যালট বাক্সে গিয়ে সিদ্ধান্ত তো দেবে, না, না, আমি কারণ বলছি- নির্বাচন হচ্ছে একটা মত প্রকাশের বাহন। আমার মতটা আমি প্রকাশ করতে যে যাব, সেটা পারবো কিনা, এটাই হচ্ছে না, সবচেয়ে বড় যদি সমস্যা। পারেও সিদ্ধান্তকে এটাই দিতে হবে। জাতিকে পছন্দ করতে হবে জি। তারেক জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একজনকে। এটা হলো সিদ্ধান্ত। আজকে আর সময় নেই, আরো বিস্তারিত আলোচনা হবে নিশ্চয়ই আরো পরে। ডক্টর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব শওকত মাহমুদ, আপনাকেও। প্রিয় দর্শক, এই সময় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে ওই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নেবেন। কোভিডের প্রাদুর্ভাব আবার হয়েছে, বাড়ছে, শনাক্তের হারও বাড়ছে, কিছু কিছু মৃত্যু হচ্ছে। সবাই সতর্ক থাকুন, সাবধানে চলুন, মাস্ক সবসময় পরিধান করুন এবং জমায়েত ভিড় এগুলো এড়িয়ে চলুন। ভালো থাকুন।